কার্বন আমি শুরু করলাম কেমন কার্বন। জি হ্যাঁ, কার্বন যখন কোভ্যালেন্ট বন্ড দিয়ে কোনো অন্য কোনো মৌলিক পদার্থকে ধরে তখন কোভ্যালেন্ট বন্ড হলে এরকম সোজা চিহ্ন দিয়ে লেখা হয়। এবারে এটা চারটে হাইড্রোজেনের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড যদি করে তাহলে এটাকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। হাইড্রোজেন এবং কার্বন মিলিয়ে, এবং প্রত্যেকে একটা করে ইলেকট্রন শেয়ার করে এদের মধ্যে যে বন্ড করে সেটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। এরকম প্রত্যেকটায় এরকম আছে আর কি। তো এইবারে তাহলে এই যে সম্পৃক্ত হাইড্রোকার্বনের প্রথম সদস্য হচ্ছে এই CH4। এটা হচ্ছে মিথেন, এর নাম করা হয়েছে মিথেন। তো এরকম ভাবে এন যুক্ত হয়, যখন সম্পৃক্ত হাইড্রোকার্বন হবে তার নামের পাশে এন যুক্ত হয়। মিথেন, তারপরে C2H6 হলে ইথেন, এরকম ভাবে সব এন যুক্ত হবে। এবং মজার বিষয় হচ্ছে যে একটা হাইড্রোজেন পরমাণু সে আবার অন্য একটা কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে, এরকম ভাবে যুক্ত হতে পারে। আচ্ছা, তাহলে এই যে দুটো কার্বন মিলিয়ে হয়ে গেল C2, আর তিনটে, আর এদিকে তিনটে মিলে হচ্ছে গিয়ে C2H6। এখন কথা হচ্ছে এই যে কার্বনের সঙ্গে কার্বনের যে বন্ডটা, এই যে কোভ্যালেন্ট বন্ডটা এরকম ভাবে সে অজস্র করতে পারে। কার্বনের এই ধর্মটার নাম হচ্ছে ক্যাটিনেশন। তাহলে একটা কার্বনের ধর্ম পাওয়া গেল ক্যাটিনেশন, যে সে নিজের সঙ্গে নিজে পরপর করে যেতে পারে, বন্ড তৈরি করে যেতে পারে এবং বড় বড় মলিকুল তৈরি করতে পারে। এটাকে বলছে ক্যাটিনেশন। এই ধর্মটা কার্বনের আছে। সুতরাং আমরা এরকম অজস্র চেন পেতে পারি, এরকম অজস্র চেন পেতে পারি, এরকম অজস্র চেন পেতে পারি, এবং তাদের নাম হবে সেই কার্বনের সংখ্যা অনুযায়ী মিথেন, ইথেন, প্রপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, এরকম করে তাদের নাম হবে। তাদের নামের পাশে অবশ্যই এন থাকবে, তাহলে বোঝা যাবে যে সেগুলো সব সম্পৃক্ত হাইড্রোকার্বন, মানে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নেই। তাকে বলা হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন। মানে এরা একটা দিয়েছে, কার্বন একটা দিয়েছে, হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়ে বন্ড তৈরি হয়েছে, সুতরাং এটাকে বলা হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন। আচ্ছা, এবারে যদি এই বন্ড কখনো ডাবল হয়ে যায়, মানে দুটো কার্বনের মধ্যে যদি ডাবল বন্ড দেখা দেয়, তখন সেটা হয়ে যাবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তখন তার নামের পাশে ইন কথাটা যুক্ত হবে, তখন তার নামের পিছনে ইন কথাটা যুক্ত হবে। যেমন ধরুন সি সি এইচ এইচ ডাবল বন্ড
তাহলে দেখুন এই একটা বন্ড, মানে এই একটা হাত কার্বনের, এই একটা হাত, এই একটা হাত, এই একটা, তাহলে এই কার্বনের 4টে হাত হয়ে গেল। আবার এই কার্বনের এই দুটো হাত এবং এইখানে সে আবার দুটো ধরলো হাইড্রোজেনকে, কোভ্যালেন্ট বন্ড তৈরি করলো। তাহলে দেখুন C2H4, ওই এইটা হচ্ছে, হাইড্রোজেনটা সাইডে গেল কেন? নিচে আসলে তো ভালো হতো। ও তার জন্য কিছু যায় আসে না, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, ওটা এখানে এঁকে দিলেই হয়। জি হ্যাঁ, ওটা কোনো ব্যাপার না। হ্যাঁ, সরি। তো হ্যাঁ না, সে ঠিক আছে, মনে করুন ওটা রেজোন্যান্স হয়েছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, কার্বন কোথায় আছে আপনি তো বুঝতে পারবেন না, মোট কথা ও দুটো হাইড্রোজেনকে দুটো ধরেছে সাইডে, আর কি। হ্যাঁ জি হ্যাঁ, ঠিক তাহলে আছে। এটা হচ্ছে প্রথম মেম্বার, সেটা হচ্ছে এর নামের পাশে ইন যুক্ত হবে, INE, এই কথাটা যুক্ত হবে। তাহলে এটা মিথেন আর ইথেন, তার মানে এর নাম হবে ইথিন, ইথিন। তাহলে কমপক্ষে দুটো কার্বন লাগছেই আপনার, সুতরাং মিথিন কখনো হবে না। একটা কার্বন দিয়ে কখনো ডাবল বন্ড কার সঙ্গে করবে, আর একটা কার্বন যদি না থাকে, সেই জন্য এর ফার্স্ট মেম্বার হচ্ছে ইথিন। তাহলে ইথিন, প্রপিন, বিউটিন, পেন্টিন, এই যে নামগুলো যখন পাবে, তখন বুঝতে হবে যে তার মধ্যে কার্বনের মধ্যে কোনো একটা জায়গায় তার ডাবল বন্ড আছে, কোনো একটা জায়গায় ডাবল বন্ড আছে। মনে করুন সি ডাবল বন্ড সি, এবারে ধরুন এরকম আছে, তাহলে এইগুলো আমি সব এইচ লিখে দিচ্ছি, কারণ এখানে সিঙ্গেল বন্ড আছে, শুধু ওই প্রথম কার্বনটার সঙ্গে ডাবল বন্ড আছে। তাহলে জিনিসটা দাঁড়িয়ে যাবে এই রকম, CH এবং এখানে হবে H। তাহলে এর নাম হচ্ছে, যদি শুধু তো ইথিন দিয়ে হবে না, পৃথিবীতে অজস্র এরকম ডাবল বন্ডের আছে, তাহলে এর নামকরণটা কি হবে না, এইখান থেকে আপনাকে যেখানে ডাবল বন্ডটা আছে সেই জায়গা থেকে গুনতে শুরু করতে হবে, এইটাকে 1 নম্বর বা আলফা কার্বন বলা হয়। তাহলে যেখানে ডাবল বন্ডটা আছে, 1 2 3 4, মানে একে হলো মিথেন, ইথেন, প্রপেন, বিউটেন, মিথেন, ইথেন, প্রপেন, বিউটেন, তাহলে এটার নাম হবে বিউট। বিউট বিউট কোথায় আছে, 1 নম্বর কার্বনের সঙ্গে আছে, 1 ইন, তাহলে এর নাম হবে বিউট 1 ইন। তাহলে এইবারে যদি মনে করুন ওই ডাবল বন্ডটা সরে একটা অন্য জায়গায় চলে গেল, মানে এটা সরে গিয়ে ধরুন 2 নম্বর পজিশনে চলে গেল, তাহলে কি দাঁড়াবে, একটা বন্ড কমে যাওয়া মানেই হচ্ছে একটা হাইড্রোজেন তাকে দিতে হবে, নাহলে 4টে হবে না, 4টে হাত বা 4টে কোভ্যালেন্ট বন্ড হবে না, ওই জন্য আমাকে আর একটা হাইড্রোজেন ওখানে দিতে হবে। তো তাহলে তখন কি নাম হবে, তাহলে তখন হয়ে যাচ্ছে নামটা
দেখুন এটা 2 নম্বর কার্বন পজিশনে আছে, তাহলে আপনি এদিক থেকেও গুনতে পারেন, কারণ সে মাঝামাঝি আছে, এদিক থেকেও গুনতে পারেন। তাহলে তার নাম হবে বিউট 2 ইন। বিউট থাকবে মিথেন, ইথেন, প্রপেন, বিউটেন, কিন্তু তার নাম হয়ে যাবে বিউট 2 ইন। তাহলে এইটা গেল হচ্ছে গিয়ে, এটা গেল হচ্ছে গিয়ে বিউট 2 ইন। তখন আর বিউট 1 ইন বলা যাবে না, কারণ কোথায় আপনার ডাবল বন্ডটা আছে সেটা বোঝাবার জন্যে এইটাকে বিউট 2 ইন হয়ে যাবে। তখন যে এইটা পড়ে লোক বুঝতে পারবে যে এই এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনটা 2 নম্বর পজিশনে ডাবল বন্ড আছে, এই 2টা দেখে বোঝা যাবে। তাহলে দেখুন একই মলিকুলার ফর্মুলা, তাহলে কটা কার্বন আছে? 1 2 3 4, তার মানে C4। হাইড্রোজেন কটা আছে? 1 2 3 4 5 6 7 8, H8। যদি আপনি এটা লেখেন, আসলে আপনি কি লিখলেন? বিউটিন। বিউটিন এতে যত রকম হয়, অনেক রকম আঁকা যেতে পারে, অর্থাৎ এই ডাবল বন্ডটা এই দিকে চলে আসতে পারে, মাঝখানে থাকতে পারে, এই লেফট দিকে থাকতে পারে। তাহলে এই যে একই ফর্মুলায় কত রকম, অন্তত 3টে স্ট্রাকচার পাওয়া যাচ্ছে একই মলিকুলার ফর্মুলায়। তাহলে কোনো জৈব যৌগের একই মলিকুলার ফর্মুলায় যদি বিভিন্ন স্ট্রাকচার পাওয়া যায়, তাকে বলা হয় আইসোমারিজম। আইসোমারিজম বা অনেকে মেরাইজম বলা হয়, বলে। এইটা মনে রাখতে হবে, কারণ প্রোটিন, ফ্যাট, লিপিড এইগুলোর, আচ্ছা, মেরাইজম, এইটা একই মলিকুলার ফর্মুলায় আপনি অনেক রকম স্ট্রাকচার পেতে পারেন, এবং স্ট্রাকচার বদল হলেই, অর্থাৎ বিউট 1 ইনের প্রপার্টি একরকম, বিউট 1 ইন আর বিউট 2 ইন কিন্তু দুটো আলাদা যৌগ, যদিও তাদের মলিকুলার ফর্মুলা এক, কিন্তু তারা প্রপার্টিটা আলাদা হবে। তার কারণ হচ্ছে এই ব্রহ্মাণ্ডে যত রকম পদার্থ আছে, সেই পদার্থের বৈশিষ্ট্য বা প্রপার্টি, সে কেমিক্যাল হোক আর ফিজিক্যাল প্রপার্টি হোক, কিরকম হবে তা নির্ভর করে তার ভিতরে কোন ধরনের বন্ড আছে, কোথায় কি ধরনের বন্ড আছে, এইটার দ্বারা নির্ধারিত হয় কোনো পদার্থ কি হতে পারে বা কিরকম বৈশিষ্ট্য করবে। এই বন্ডগুলো দিয়ে বোঝা যাবে। লোহা দেখে এফি, আয়রন, তার বৈশিষ্ট্য কিরকম হবে, আসলে তার ইন্টারমলিকুলার বন্ড কি হিসেবে আছে, সে কি খুব সহজেই আয়োনাইজড হয়? যদি আয়োনাইজড হয় তার মধ্যে তাহলে অবশ্যই ইলেকট্রো বন্ড আছে, এইগুলো বুঝতে হবে। আচ্ছা, তো আমরা এই ব্রহ্মাণ্ডে, আবারও বলি, এই ব্রহ্মাণ্ডে যত পদার্থ আছে তার বৈশিষ্ট্য বা তার প্রপার্টি কি হতে পারে সেটা নির্ধারণ করে হচ্ছে তার ইনগ্রেডিয়েন্টস, তার যে এলিমেন্টগুলো আছে তারা কোন ধরনের বন্ডে আছে। বন্ড এনার্জি ক্যালকুলেট করে কোনো একটা বস্তুর প্রপার্টি বলে দেয়া যায়। সুতরাং আমাদের বন্ড, ওই জন্য আমি প্রথম দিন বন্ড নিয়ে অতটা আলোচনা করেছিলাম, এটা মনে রাখতে হবে।
সেই জন্য হাইড্রোজেন বন্ড, হ্যাঁ, ডেটিভ বন্ড বা কোঅর্ডিনেটেড বন্ড, এইগুলো আমি আলোচনা করে নিয়েছিলাম। আচ্ছা, এইটা গেল ইন, এবং তার সঙ্গে আইসোমারিজম বা একই মলিকুলার ফর্মুলাটা একই, কিন্তু সে তার বন্ডটা, ডাবল বন্ডটা বিভিন্ন জায়গায় থাকছে বলে তার বৈশিষ্ট্যটা আলাদা হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি আপনি পেন্ট 1 ইন নেন আর পেন্ট 3 ইন নেন, সে দুটো সম্পূর্ণ আলাদা যৌগ। তার কারণ হচ্ছে তার ডাবল বন্ডটা 3 নম্বর পজিশনে চলে গেছে, সুতরাং সে অন্যরকম আচরণ করবে। এটা গেল হচ্ছে ইন। এবারে একইভাবে দুটো কার্বন পরমাণুর মধ্যে যদি ট্রিপল বন্ড থাকে বা তিনটে এরকম পরস্পর নিজেদের কার্বন শেয়ার, ইলেকট্রন শেয়ার করে যদি নিজেদের মধ্যে বন্ড বা ক্যাটিনেশন তৈরি করে, অর্থাৎ নিজেদের মধ্যে কার্বনের সঙ্গে যে কার্বনের বন্ড সে যদি তৈরি করে এবং ট্রিপল বন্ড তৈরি করে, তাহলে তার নামের পাশে আইন কথাটা যোগ হয়, YNE। এই কথাটা যোগ হবে। তাহলে মিনিমাম হচ্ছে দুটো কার্বন লাগছেই। মিনিমাম যদি লাগে, দুটো কার্বন লাগে, এটার নাম হচ্ছে অ্যাসিটিলিন, C2H2। দেখুন, দুটো কার্বন এবং দুটো হাইড্রোজেন। তাহলে যেহেতু এখানে নিজেদের মধ্যে অনেকগুলো কোভ্যালেন্ট বন্ড আছে, সুতরাং এই সব যৌগগুলোকে বলা হয়, এই ডাবল বন্ড থাকলে এবং ট্রিপল বন্ড থাকলে তাদের বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখানেও ঠিক ওই ইনের মতো নিয়ম, পজিশন অনুযায়ী তার নাম হবে। অর্থাৎ যদি এরকম থাকে, এটা হচ্ছে অ্যাসিটিলিন। এবারে যদি এরকম আমি আঁকি, তাহলে দেখুন মিথেন, ইথেন, প্রোপেন, তাহলে এর নাম হবে প্রোপা 1 পজিশনে, 1 নম্বর কার্বনের সঙ্গেই, এটা 1, এটা 2, এটা 3, 1 নম্বর কার্বনের সঙ্গে এই আইন কথাটা আছে বলে এর নাম হয়ে যাবে প্রোপা আইন বা প্রোপাইন। এর নাম হবে প্রোপা 1 আইন, এই কথাটা এসে যাবে। তাহলে এইভাবে চলতে থাকবে। যদি 2 নম্বর কার্বনের সঙ্গে চলে যায় তাহলে প্রোপা 2 আইন, এরকম ভাবে চলতে থাকবে। ইথা 1 এরকম হবে, ইথেনের বেলা হয় ওই রকম হবে, বিউট 2 আইন এরকম হবে। তো এই হচ্ছে জেনারেল ব্যাপার আর কি, যে ডাবল বন্ডটা সবচেয়ে কাছে কোন দিকে আছে সেইখান থেকে 1 নম্বর কার্বন পরমাণু ধরতে হবে। কোন দিকে কাছাকাছি আছে লাস্ট কার্বন, মনে করুন যদি এইরকম হয়, যদি এরকম হয়, তাহলে সরি, এটা এখান থেকে
এরকম যদি হয় তাহলে দেখুন যে কোনো একটা দিক এইখান থেকে আপনি ধরতে পারেন, কারণ এখানে দেখুন 1 আর 2 নম্বর পজিশনে আছে, কিন্তু এখানে হচ্ছে 1 2 3 নম্বরে চলে যাচ্ছে। সেই জন্য যেদিকে কাছে পড়বে সেদিকে আপনি নেবেন। এদিক থেকে দেখুন একটু দূর হয়ে যাচ্ছে, ওই জন্য যে দিকটায় কাছে পড়বে সেইটাকে আপনার 1 2 নিতে হবে। মিথেন, ইথেন, প্রপেন, বিউটেন, পেন্টেন, তাহলে এটার নাম হবে পেন্ট টু ইন, এই পেন্ট টু আইন এর নাম হবে। তা এইটা হচ্ছে গিয়ে আপনার কি বলে ওটাকে, ট্রিপল বন্ড, যার নামের পাশে আইন কথাটা যুক্ত হবে, YNE, আগেরটায় ইন, এটায় আইন। তাহলে এই গেল হচ্ছে হাইড্রোকার্বন, সম্পৃক্ত হলে এন, ডাবল বন্ড হলে ইন, আর ট্রিপল বন্ড হলে আইন। কারণ আমরা যখন প্রাণের দিকে এগিয়ে যাব তখন এই ধরনের, যেমন পিরিডিন, পাইরিমিডিন, এই যে বিষয়গুলো, এইগুলো এই দেখুন ইন, আইন, এই সমস্তগুলো আসবে। যেমন সংস্কৃত বা বাংলা ভাষায় নানা রকম উপসর্গ এটা ওটার নাম আছে, সমাস টমাস ব্যাকরণ আছে, এখানেও নামকরণের এই নাম দেখে আমাদের বুঝে নিতে হবে সেটা সম্পৃক্ত না অসম্পৃক্ত না কি, এগুলো আমরা সেই জন্য নমেনক্লেচার বা নামকরণটা একটু জানা দরকার। আচ্ছা, এবারে হয়ে গেল হাইড্রোকার্বন হয়ে গেল, এবারে অ্যালকোহল এরপরে আসছে, পরের গ্রুপটা হচ্ছে কি অ্যালকোহল। তাহলে কি হচ্ছে, অ্যালকোহলের নাম কিরম হবে, অ্যালকোহলের নাম হবে সি, 4টে হাত, এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ। তাহলে এই এইচটাকে যদি আমি সরিয়ে দিয়ে, এটা মিথেন, এটা মিথেন, এটা মিথেন CH4, এর এইটাকে একটা হাইড্রোজেনকে যদি আমি উড়িয়ে দিতে পারি, অর্থাৎ হাইড্রোজেন অপসারণ, সাবস্টিটিউট করে সেখানে যদি আমি একটা OH গ্রুপ ঢুকিয়ে দিতে পারি, এখানে যদি OH গ্রুপ ঢুকিয়ে দিতে পারি, এইটাকে যদি সরিয়ে দিতে পারি, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে এরকম, এটার নাম হয়ে যাবে, মিথেন থেকে এসেছে বলে এটার নাম হবে মিথাইল অ্যালকোহল। আমরা বাজারে বলি মিথাইল অ্যালকোহল, কিন্তু এটা কেমিস্ট্রি, জৈব যৌগের যে সাম্রাজ্য, সেখানে যারা এই নামকরণটা করে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা আইপ্যাক। অনেকে বলে আমাদের দেশে একটা এরকম সংস্থা আছে, কৌশলী সংস্থা, এটার আসল নাম হচ্ছে ইউপ্যাক। ইউপ্যাক, এই ইউপ্যাক জৈব যৌগের নামকরণ বা কোনো কেমিস্ট্রি জাত পদার্থের নামকরণের এদের সোল অথরিটি এরা, ইউপ্যাক। এরা এই নামকরণের পদ্ধতিটা দিয়ে গেছে, যেটা আমাদের জানতে হবে, না হলে আমরা ভবিষ্যতের আলোচনায়, এই যখন সত্যের ভাই বিভিন্ন এগুলো স্লাইড ফ্লাইড গুলো দেখাবে, তাতে নানা রকম নাম আসবে, সেই নামগুলো বোঝা যাবে না, এবং নাম পড়েও বুঝতে পারবেন না যে সেগুলো অ্যাকচুয়ালি কি, সেটা অ্যালকোহল না অ্যাসিড না কি, এটা না ক্ষার না ক্ষারক না প্রশম, কিছুই বোঝা যাবে না। সেই জন্যে এই ইউপ্যাক, আমি এতক্ষণ ধরে যা বললাম, এটা হচ্ছে ইউপ্যাক নির্ধারিত নামকরণের পদ্ধতি। তাহলে মিথেন থেকে যে
একটা হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে, প্রতিস্থাপিত করে তার জায়গায় একটা OH গ্রুপ ঢুকে গেল, তখন সেটাকে বলা হবে অ্যালকোহল। এর নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল। এর নাম মিথাইল অ্যালকোহল। তাহলে আমরা যখনই কোনো OH গ্রুপ দেখব কোনো একটা জৈব যৌগের পাশে, মিথাইল অ্যালকোহল। ঠিক একইভাবে ইথাইল অ্যালকোহল, ঠিক একইভাবে বিউটাইল অ্যালকোহল, ঠিক একইভাবে প্রোপাইল অ্যালকোহল, এরকম নাম হবে। এইটা মনে রাখতে হবে। আচ্ছা, এ গেল হচ্ছে অ্যালকোহল। এই প্রসঙ্গে আর একটা জিনিস বলে দিই, তাহলে আমাদের স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড আর অ্যালকোহল হয়ে গেল। এবারে হ্যাঁ, আর একটা জিনিস মাঝে মাঝেই দেখতে পাবেন জৈব যৌগ বা প্রাণ নিয়ে আলোচনার সময়, সেটা হচ্ছে আইসো। এই কথাটা পাবেন কোনো কোনো ওষুধের গায়ে, দেখবেন লেখা আছে, যারা উৎসাহী তারা ওষুধে কি কি আছে দেখতে চায়, তখন এই আইসো কথাটা পাবেন। মনে করুন CH3 CH3 CH2 CH2 এবং এইদিকে আর বাড়াচ্ছি না, এখানে CH3 করে দিচ্ছি, মানে লাস্ট করে দিচ্ছি। তাহলে এটার নাম কি হবে? মিথেন, ইথেন, প্রপেন, বিউটেন। মিথেন, ইথেন, প্রপেন, বিউটেন। এখন যদি আমি একটা এই CH2 কে কেটে নিয়ে এইখানে জুড়ে দিই, অর্থাৎ এইটাকে কেটে নিয়ে আমি ওই যে একটা আইসোমার তৈরি করি, এখানে জুড়ে দিই, একটা বিউটেনের একটা CH2 এ কেটে এনে আমি আর একটা জায়গায় জুড়ে দিলাম, এখানে জুড়ে দিলাম, এইটাকে আমি কাছে এনে এটা টেনে দিলাম, এটা একটাই বন্ড ধরুন। তাহলে কি হচ্ছে দেখুন, এই কার্বনের একটা হাত দিয়ে হাইড্রোজেনকে ধরেছে আর তিনটে হাত এখানে আছে, মানে এ স্যাচুরেটেড, এও স্যাচুরেটেড, তিনটে ধরেছে, একটা হাত এখানে আছে, এও স্যাচুরেটেড। তাহলে ওই যে বিউটেন ছিল, এই বিউটেনটার নাম চেঞ্জ হয়ে গেল। কারণ দেখুন, আমি একটু আগে বলছিলাম যে একই মলিকুলার ফর্মুলা, কিন্তু তার স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেল। আমি পাশ থেকে কেটে এনে এইখানে জুড়ে দিলাম, 2 নম্বর কার্বনের সঙ্গে তাকে একটা বন্ড তৈরি করে দিলাম এনার্জি প্রয়োগ করে। তখন এই জিনিসটা নাম হয়ে যাবে আইসোবিউটেন। অর্থাৎ লোক বুঝতে পারবে যে এটায় 2 নম্বর কার্বন পরমাণুর সঙ্গে মিথাইল গ্রুপটাকে জুড়ে দিয়েছে কেউ একজন। এটার নাম হয়ে যাবে আইসোবিউটেন, নর্মাল বিউটেন নয়, এটার নাম হয়ে যাবে আইসোবিউটেন। এটার নাম হয়ে যাবে আইসোবিউটেন। তাহলে যে জৈব যৌগের কোনো একটা ধারে, কোনো একটা, সে একেবারে এক্সট্রিম লেফট হোক অথবা এক্সট্রিম রাইট হোক, যদি এই ধরনের স্ট্রাকচার দেখা যায়, CH এর সঙ্গে দুটো CH3,
সিএইচ এর সঙ্গে দুটো CH3 যদি দেখা যায়, চোখ কান বন্ধ করে সেই জৈব যৌগের নামের আগে আপনি আইসো বসাতে পারেন। অর্থাৎ আইসো নাম দেখলেই বুঝবেন যে কোনো একটা ধারে CH3 CH3 এই স্ট্রাকচারটা আছে। কিন্তু গুনতে হবে কিন্তু মিথেন ইথেন প্রপেন বিউটেন এইভাবে, যে এই সোজাসুজি তিনটে কার্বন আছে এটা ধরলে তাহলে প্রপেন হয়ে যাচ্ছে, মিথেন ইথেন প্রপেন। তখন হয়ে যাবে 2 নম্বর পজিশনে মিথাইল আছে, এটারই নাম হয়ে যাচ্ছে দেখুন 2 মিথাইল প্রপেন। যদি প্রপেন দিয়ে বলেন মিথেন ইথেন প্রপেন, এবং 2 নম্বর পরিষেবা, এটা তখন 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, সেখানে দেখুন একটা মিথাইল গ্রুপ আছে, তাহলে তার নাম হয়ে গেল 2 মিথাইল প্রপেন। আবার সেইটাই তার নাম আইসোবিউটেন, কারণ এই পরমাণু পুঞ্জটা, এই স্ট্রাকচারটা তার একটা ধারে আছে, সেটা ডান দিকেও থাকতে পারে, সেটা কোনো ম্যাটার করে না। কোনো একটা ধারে যদি CH3 থাকে, তাহলে সেই জৈব যৌগটার নাম হয়ে যাবে আইসো, এবং সবকটা পরমাণু কার্বন পরমাণুকে তখন ধরতে হবে, শুধু লম্বা চেনটা ধরলে হবে না। আর লম্বা চেন ধরলে এই যৌগটারই নাম হয়ে যাবে 2 নম্বর পজিশনে মিথাইল, অর্থাৎ 2 মিথাইল প্রপেন, মিথেন ইথেন প্রপেন। লম্বা চেনে তিনটে মিলিয়ে হয়েছে প্রপেন, আর 2 নম্বর পজিশনে মিথাইল। তাহলে আইসো চেনার পদ্ধতিটা বলে দিলাম, এটা গেল, আলোচনা হয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে তাহলে কি কি হলো, হাইড্রোকার্বন, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, অ্যালকোহল। আচ্ছা, এবারে হচ্ছে অ্যাসিড, এবার হচ্ছে অ্যাসিড। সত্যের ভাই আছেন? আমি শুনছি। আচ্ছা, মানে মোটামুটি সহজভাবে বলছি তো নাকি? জি জি জি, অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, কেমিস্ট্রি খুবই ইন্টারেস্টিং জিনিস, যদি মনোযোগ ধরে কেউ শুনে হ্যাঁ হ্যাঁ, এবং ইন্টারেস্ট পাবে অবশ্যই। তো এবারে হচ্ছে অ্যালকোহল দিয়ে বলছিলাম, মিথা এর যে অ্যালকোহলের যে OH গ্রুপ যদি যুক্ত থাকে হাইড্রোকার্বনের সঙ্গে, OH গ্রুপ যদি যুক্ত থাকে, তাহলে তার নাম হবে অ্যানল। অ্যানল, ANAOL। মিথাইলের সঙ্গে যুক্ত হলে মিথানল, ইথেনের সঙ্গে যুক্ত হলে, ইথেনের একটা হাইড্রোজেন পরমাণুকে সরিয়ে যদি আপনি OH ঢুকিয়ে দেন, তাহলে সেটা কি হবে, তার নাম হয়ে যাবে ইথানল। এরকম ভাবে সো অন চলতে থাকবে, প্রোপানল, এরকম। হ্যাঁ, এইটা হচ্ছে বিউটেনের সঙ্গে বিউটানল, এরকম একটা কথাটা যুক্ত হবে। এবারে সেইটাই যদি COH বা COH অথবা সি এরকম লেখা হয়, গ্রুপটা আসলে থাকে হচ্ছে গিয়ে CHO থাকে, তখন হয়ে যাবে অ্যানাল, ANAL, অ্যানাল। এই গ্রুপটা হচ্ছে গিয়ে অ্যালডিহাইড গ্রুপ। তাহলে কোথাও কোনো জৈব যৌগের পাশে যদি CHO পাওয়া যায়, তার নাম হবে অ্যালডিহাইড গ্রুপ, এবং তার নাম হয়ে যাবে অ্যানাল, যেমন অ্যাসিটাইল ডিহাইড, এরকম, ফর্মালডিহাইড, বিউটানালডিহাইড, এরকম তার নাম হয়ে যাবে অ্যানাল। তার মানে সেটাকে বোঝাচ্ছে যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালডিহাইড। অ্যালডিহাইড গ্রুপের পহেচান বা চিহ্ন হচ্ছে CHO থাকবে, অ্যালডিহাইড।
তাহলে দেখুন যে সিএইচ গ্রুপটা ওএইচ গ্রুপটা ছিল তার সঙ্গে কার্বন জুড়ে সিএইচও গ্রুপ তৈরি করা হয়েছে, তাহলে এইটা তখন অ্যানাল নাম হবে এবং তার সেটা দেখে বোঝা যাবে এটা হচ্ছে একটা অ্যালডিহাইড। আবার যদি COOH আরো একটা অক্সিজেন তাদের ঢুকিয়ে দেয়া যায়, একটা গ্রুপ তৈরি করা যায়, যাহলে যে জৈব যৌগে এই গ্রুপটা থাকবে তাকে বলবো এইটার নাম হচ্ছে কার্বক্সিল গ্রুপ। কার্বক্সিল, কার্বোনিল, এই দুটো মিলে হয় কার্বোনিল, আর এইটা হচ্ছে হাইড্রক্সিল। এই দুটো যোগ হয়ে নাম হয়েছে কার্বক্সিল। কার্বোনিল আর হাইড্রক্সিল এই দুটো মিলে এই দুটোর নাম হয়েছে কার্বক্সিল। এই গ্রুপটা যদি থাকে সেটা হচ্ছে অ্যাসিড। তাহলে কোন যৌগে যদি এই রকম থাকে তাহলে তার নাম হচ্ছে কি বলবো, অ্যাসিড। এবং কার্বক্সিল গ্রুপ যদি থাকে, যেমন ধরুন HCOOH, HCOOH, এই যে এটার নাম ফর্মিক অ্যাসিড। এই ফর্মিক অ্যাসিড এইটা পিঁপড়ের বিষে থাকে, এটা পিঁপড়ের বিষে থাকে ফর্মিক অ্যাসিড। ল্যাটিন ভাষায় সম্ভবত পিঁপড়ের নাম ফর্মা, এরকম কিছু একটা নাম, সেখান থেকে এসেছে ফর্মিক অ্যাসিড। আবার এইটার নাম হচ্ছে গিয়ে অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH, এটা ভিনিগার বা এই সমস্ত জায়গায় থাকে। এই দেখুন এই গ্রুপটা আছে, সুতরাং সে অ্যাসিডের মতন ব্যবহার করবে, অর্থাৎ জলীয় দ্রবণে বা পোলার দ্রবণে সে হাইড্রোজেন প্লাস আয়ন দেবে। খুব দুর্বল, জৈব অ্যাসিড খুব দুর্বল, কিন্তু খুব অল্প মাত্রায় প্রোটন দেয় আর কি, মানে হাইড্রোজেন আয়ন দেয়। যে জৈব যৌগ জলীয় দ্রবণে বা পোলার দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন বা প্রোটন দেয় তাকে অ্যাসিড বলা হয়। তো এটা হচ্ছে ব্রনস্টেড লাউরির থিওরি আর কি, লিউস থিওরি। তাতে অ্যাসিডের এইরকম স্বাদে টক হেন তেন এগুলো হচ্ছে প্রপার্টি, কিন্তু তার কেমিক্যাল বর্ণনা হচ্ছে যে জলীয় দ্রবণে বা পোলার দ্রবণে সে বেশি বেশি মাত্রায় H+ আয়ন দেয়। তাহলে অ্যালডিহাইড অ্যানাল, আর এর নাম হয়ে যাচ্ছে কার্বক্সিল যে অ্যাসিড, তার নামের জন্য হবে কি যুগবে, আনয়েট, আনয়েট, আনয়েট। আনোয়িক, সরি আনোয়িক, আনোয়েট না, ওটা তো এস্টার হয়ে যাচ্ছিল, আনোয়িক, সরি এটা হচ্ছে আনোয়িক, এটা মুছতে হবে, জড়ি অক্ষর হয়ে গেছে। এটা হচ্ছে, তাহলে অ্যাসিডের নামের পাশে আমরা অবশ্যই আনোয়িক এই কথাটা যুক্ত করব। কিরকম না, যদি CH3 একটা মিথেন থেকে গায়ে যদি আমি, এগুলো মনে করুন এখানে সব হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এইখানে যদি COOH যুক্ত করে দিই, তাহলে মিথেন থেকে যে অ্যাসিড পাওয়া যাবে তার নাম হবে মিথানোয়িক অ্যাসিড, এটার নাম হবে মিথানোয়িক অ্যাসিড। আবার একইভাবে ইথেন থেকে পাশে যদি COOH যুক্ত করে দিই তার নাম হবে ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, এরকম।
তাহলে অ্যানাল, এটা হয়ে গেল অ্যানাল, এটার নাম হয়ে যাবে আনোয়িক বা নোয়িক অ্যাসিড, এরকম নাম দেয়া হয়। এই গেল অ্যাসিডের নাম হয়ে গেল। এগুলো খুব সংক্ষিপ্ত আমি বলে দিচ্ছি, যে এবারে যারা উৎসাহী তারা একটু বইতে পড়বে, পড়লে খুব সহজভাবে বুঝতে পেরে যাবে যে কিভাবে এদের নাম ইউপ্যাক এই সিস্টেমটা বানিয়ে দিয়েছে আর কি। তো আমাদের এই অ্যাসিড আর অ্যালডিহাইড, অ্যালকোহল, হাইড্রোকার্বন, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, এইগুলো যদি বোঝা থাকে, তাহলে আমরা যখন প্রাণ নিয়ে আলোচনা করব তখন বুঝতে সুবিধে হবে যে অ্যাকচুয়ালি ওটা কি পজিশন বা কি ধরনের হয়ে আছে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আর খুব একটা দরকার হয় না, এস্টার আমাদের মনে হয় প্রাণের জন্য খুব একটা লাগবে না, তো তবু বলে দিই। এস্টার, এস্টার, হ্যাঁ, এস্টার কিরকম হবে? আর অ্যামাইড, এস্টারের জন্য সি ও ও CH3 এরকম যদি গ্রুপ থাকে, অর্থাৎ সি ও ও, এই CH3 জায়গায় C2H5, C2H6, C3H7 এরকম থাকে, ওই জন্য আমি লিখে দিচ্ছি আর তার বদলে। এইটা এইটা যা খুশি বসিয়ে নিতে পারেন, তাহলে তার নাম অনুসারে এস্টারটা হবে, তার নাম হবে আনয়েট। আনয়েট, যেমন আনয়িক তেমনি এটা হচ্ছে আনয়েট, এস্টারের নাম। মানে ওটা দেখলেই বুঝতে হবে, আনয়েট কথাটা থাকলেই বুঝতে হবে এটা একটা এস্টার, অর্থাৎ COO কোনো একটা মিথাইল গ্রুপ বা আর যুক্ত আছে, আনয়েট, এইটা বুঝতে হবে আমাদের। এইটা গেল হচ্ছে এস্টার। এবারে লাস্ট হচ্ছে কি, আচ্ছা, যদি এবারে সবচেয়ে যেটা আমাদের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে এই জিনিসটা NH2, কোনো কার্বনের সঙ্গে যদি এই গ্রুপটা যুক্ত থাকে, তাহলে এস্টারটা মুছে দিই, এটা খুব একটা কাজে লাগে না, এটা খুব একটা কাজে লাগে না আমাদের প্রাণের এতে, কিন্তু এই জিনিসটা মারাত্মকভাবে কাজে লাগবে। এইটা মানে ডিএনএ এর গঠন যখন আমরা আলোচনা করব, ডিএনএ আরএনএ, তখন এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ আমি বলেছিলাম যে হাইড্রোজেন পরমাণু যখন কোনো হাইলি ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, ফ্লুরিন এসবের সঙ্গে যুক্ত হবে, ফ্লুরিন এদের সঙ্গে যুক্ত হবে, তখন সে হাইড্রোজেন বন্ড তৈরি করে। তখন হাইড্রোজেন বন্ড আমি বলেছিলাম ডটেড লাইন দিয়ে বোঝাতে হয়। আর জৈব যৌগের সবচেয়ে মজাটা হচ্ছে গিয়ে এই হাইড্রোজেন বন্ড। তার কারণ হচ্ছে আমি বলেছিলাম যে যখন হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের যখন বন্ড তৈরি হয়, তখন সে করে কি, একটাকে ধরে হচ্ছে গিয়ে কোভ্যালেন্ট বন্ড, এবং এই এর ইলেকট্রন প্রীতি, এই হাইলি ইলেকট্রোনেগেটিভ যে মৌলগুলো আছে, এই ইলেকট্রনটাকে একেবারে এর দিকে টেনে নেয়, মানে মাঝামাঝি থাকে না, এই ইলেকট্রনটা অনেকটা এর দিকে চলে যায়। তার ফলে কি হয়, এই হাইড্রোজেনটা ডেল্টা পজিটিভ বা বেশি পজিটিভ হয়ে যায়। এইখানে দেখুন এই অ্যামিন গ্রুপ, এইটাকে বলা হয় অ্যামিন গ্রুপ। এই অ্যামিন গ্রুপ করছে কি, এই দেখুন এইখানে যে নাইট্রোজেন আমি লিখেছি, এই যে নাইট্রোজেন,
এই দেখুন হাইড্রোজেনের সঙ্গে এই নাইট্রোজেনটা আছে। সুতরাং এই নাইট্রোজেনটা ডেল্টা নেগেটিভ হয়ে থাকে, মানে হাইড্রোজেন দুটো যে ধরেছে তার ইলেকট্রন দুটোকে সে টেনে নিজের দিকে আকর্ষণ করে রেখেছে, এবং এ তখন দুটো হাইড্রোজেনই ডেল্টা পজিটিভ হয়ে যায়। এবং এই ডেল্টা পজিটিভ হওয়ার জন্য এ আবার এই হাইড্রোজেন আবার দুর্বল কোনো অক্সিজেন ফক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে। এইটা হচ্ছে মজার। সেই জন্যে এই অ্যামিন গ্রুপটা বা অ্যামিনো গ্রুপ, এইটাকে নাম হচ্ছে অ্যামিনো। অ্যামিনো এই গ্রুপটার নাম হচ্ছে অ্যামিন নো। কিন্তু যখন বলা হবে, যখন নামকরণ হয়ে যাবে, মনে করুন একটা বেঞ্জিনের সঙ্গে যদি এই গ্রুপটা যুক্ত থাকে, এইখানে NH2 থাকে, তাহলে এটা হচ্ছে অর্থো মেটা প্যারা। তাহলে প্যারা অ্যামিনো বেঞ্জিন, এটার নাম হবে প্যারা অ্যামিনো বেঞ্জিন, এটার নাম হবে। যদি এই পজিশনে থাকে তার নাম হয়ে যাবে মেটা অ্যামিনো বেঞ্জিন, এইখানে যদি থাকে তার নাম হবে অর্থো অ্যামিনো বেঞ্জিন। আর গ্রুপটার নাম হচ্ছে অ্যামিন। অ্যামিন থেকে অ্যামিনো কথাটা এসে যাবে, গ্রুপটার নাম হচ্ছে অ্যামিন। তাহলে আজকে এই পর্যন্ত হচ্ছে গিয়ে নামকরণ হলো সত্যের ভাই। এবারে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, কারণ প্রত্যেক দিনই কিছু রসালো জিনিস না বললে মানুষের উৎসাহ কমে যায়। তাহলে নামকরণটা খুব সংক্ষেপে করা হলো, এর উপরে একটু বিস্তারিত পড়তে হবে মানুষকে। আমি মূল এগুলো বলে দিলাম যে গ্রুপটার নাম কি, আর যখন যৌগে ব্যবহার হবে তার নাম কি হতে পারে। আমরা মানে নামটা দেখেই যেন আমি বুঝতে পারি সেটা স্যাচুরেটেড না সাইক্লিক না বেঞ্জিনের না কি গ্রুপ আছে, সেইটা দিয়ে জৈব যৌগের প্রপার্টি বোঝা যায়। যেমন এই অ্যামিন গ্রুপ, এ বেসিক, এ হচ্ছে গিয়ে ক্ষার জাতীয়। সুতরাং আমরা যখন ডিএনএ আলোচনা করব, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, থায়ামিন, অর্থাৎ ডিএনএ আরএনএ তে যে বেস আছে তার নামে, তার ফর্মুলায় অবশ্যই NH2 গ্রুপটা থাকবে, এটা ধরেই নিতে হবে। কেমন? তো এইটা বোঝানোর জন্য নামকরণটা খুব দরকার, না হলে আমরা আলোচনা করব সব মাথার উপর দিয়ে চলে যাবে। এবারে হচ্ছে পদার্থ, মনে করুন জল। পদার্থ কখন সলিড হবে? একই পদার্থ সলিড মানে সে বরফ, সলিড হবে সে বরফ বা একটা লোহার টুকরো, সলিড। আচ্ছা, গ্যাস মানে বাষ্প হয়ে গেল, জলীয় বাষ্প, বাষ্প। আর তরল মানে যেটা আমরা জল খাই আর কি, পানি খাই, তরল।
পানি লিখছি আমি, যেটাকে সাধারণ মানুষ পানি বা জল মনে করে। তাহলে একই পদার্থ তিন রকম স্টেটে থাকতে পারে। তাহলে এটা কিভাবে সম্ভব, কি কারণে, অর্থাৎ লজিকটা কি? সেটা হচ্ছে একটা পদার্থ শুধু তো একটা পরমাণু দিয়ে তৈরি নয়, একটা পদার্থ অজস্র পরমাণু দিয়ে তৈরি হতে পারে, দ্বিপরমাণুক হতে পারে, হ্যাঁ, অজস্র পরমাণু দিয়ে তৈরি হতে পারে। তো সেই পরমাণুগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো ফোর্স কাজ করে যাতে তারা কম্প্যাক্ট থাকে বা তারা সঙ্গবদ্ধ থাকে, সেটাকে বলে কোহেসিভ ফোর্স বা ইন্টারনাল অ্যাট্রাকশন। আর এই যে প্রচন্ড চাপের মুখে আছে এবং তাদের মধ্যে যে ইলেকট্রনের ভাইব্রেশন হচ্ছে, একটু আগে সত্যের ভাই যেটা আলোচনা করছিলেন, ওই যে ইলেকট্রনের মেঘ, তার যে এনার্জি, অর্থাৎ প্রত্যেকটা বস্তুর একটা ইন্টারনাল এনার্জি আছে, যেটাকে পোটেনশিয়াল এনার্জি বলে। তো সেই ইন্টারনাল এনার্জি এবং সেটা যে কোনো এনার্জি শেষ হচ্ছে থার্মাল এনার্জি বা তাপীয় শক্তি। তাহলে থার্মাল এনার্জি বা তাপীয় শক্তি আমি টিই লিখছি, বা থার্মাল এনার্জি টিই। থার্মাল এনার্জি যখন খুব কম, খুব কম, মানে দেখুন দুখানা আমি লেস দেন দিয়েছি, খুব কম, কার থেকে না, ওই কোহেসিভ ফোর্স, অর্থাৎ নিজেদের মধ্যে যে আকর্ষণ বল, অন্তঃপরমাণুর আকর্ষণ বল বা কোহেসিভ ফোর্স, কোহেসিভ ফোর্স বল, কোহেসিভ ফোর্স বা বল, অনেকটা লিখতে হবে বলে আমি বাংলায় লিখে দিলাম বল। তাহলে ইন্টারনাল এনার্জি যদি নিজেদের পরমাণুর মধ্যে বলের চেয়ে অনেক কম হয়, তাহলে সেই বস্তুটা তখন সলিড হয়ে যায়। অর্থাৎ আমরা যে লোহা লক্কর দেখি, সলিড বস্তু দেখি, ইট কাঠ পাথর, তার মধ্যে তার ইন্টারনাল এনার্জিটা খুব দুর্বল। কার থেকে না, কোহেসিভ ফোর্স, তার পরমাণুগুলো অত্যন্ত খুব কাছাকাছি এবং তাদের ইন্টার অ্যাটমিক বলটা অত্যন্ত স্ট্রং, খুব শক্তিশালী। যদি ইন্টারনাল এনার্জি কোনো বস্তুর বেশি হয়, ইন্টারনাল এনার্জি যদি এখানে ইটা যদি বেশি হয়, তাহলে সে সবসময় ছড়িয়ে পড়ার চেষ্টা করবে, তার বিস্তার লাভ হবে, সে তাকে তার পরমাণুগুলোর মধ্যের বল তাকে ধরে রাখতে পারবে না, কারণ তার ইন্টারনাল এনার্জিটা বেশি। এই লজিকটা মনে রাখতে হবে। কোনো একটা পদার্থের ইন্টারনাল এনার্জি যদি বেশি হয়, তাহলে তার পরমাণু আর একটা পরমাণুকে ধরে রাখতে পারবে না, নিজেদের কোহেসিভ ফোর্স হেরে যাবে, হেরে গিয়ে সে ছড়িয়ে পড়তে চাইবে, অর্থাৎ তার মধ্যে একটা ফ্রিডম দেখা দেবে, তার মধ্যে একটা ফ্রিডম দেখা দেবে। তাহলে যারা বিগ ব্যাং নিয়ে আলোচনা করেন তাদের ক্ষেত্রে এই লজিকটা খুব ভালো করে মনে রাখতে হবে, যে ইন্টারনাল এনার্জি নির্ঘাত বেড়ে গিয়েছিল, যার ফলে সেই সময়কার যে ক্ষুদ্র আয়তনের বা নেগলিজিবল যে বিশাল যে ঘনত্ব হয়েছিল, ধরে রাখতে পারেনি তার ইন্টারনাল এনার্জি, অর্থাৎ তাপ চাপ এসবের যে শক্তিটা, তার ফলে ছড়িয়ে পড়েছিল, যে কারণে বাষ্প হয়ে যায়। তাহলে বাষ্পর ক্ষেত্রে দেখুন
কি হচ্ছে ইন্টারনাল এনার্জিটা, বা গ্যাসের ক্ষেত্রে যে থার্মাল এনার্জিটা, তাহলে থার্মাল এনার্জিটা তখন বেশি, টিই থার্মাল এনার্জিটা মাচ মোর গ্রেটার দেন কোহেসিভ ফোর্স বা কোবল। এইটা মনে রাখতে হবে, তখন সে বাষ্প আজকে তাহলে বিস্তার লাভ করে। আজকে তাহলে এতটুকু থাকুক বাজবেরি ভাই, আপনি আগামী হ্যাঁ, দিন এই লাস্ট এইটা তরলটা বলে নি, তাহলেই থাকবে। এটা খুব ইন্টারেস্টিং আর কি। আর লিকুইডের ক্ষেত্রে এই কোহেসিভ বলটা সামান্য বেশি, বেশি মানে ডাবল গ্রেটার দেন নয়, বাট সিঙ্গেল গ্রেটার দেন। এই কোহেসিভ ফোর্সটা সিঙ্গেল গ্রেটার দেন ওই থার্মাল এনার্জি, টিই থেকে সামান্য একটু বেশি থাকে তখন, কিন্তু সে গড়িয়ে পড়ে সেই জন্যে তরল হিসেবে। এই বলটা সামান্য বেশি, এটা মনে রাখতে হবে। এই তিনটে স্টেটে পদার্থ পিছনের লজিক হচ্ছে এইটা।